আচ্ছা দেখ, রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ ব্যাপারটা কি? জাইরেশন, মনে করো এই হচ্ছে একটা অবজেক্ট। এবার আমরা সেন্টার অফ মাসটাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? ধরে নিলাম বস্তুটার ভর হচ্ছে এম, বা সেন্টার অফ মাসের ভর হচ্ছে এম। তো বস্তুর ভর এম বলা যে কথা, সেন্টার অফ মাসের ভর এম বলাও কি একই কথা। তো ধরে নিলাম এটা হচ্ছে বস্তুর সেন্টার অফ মাস, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? এখন এই যে সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাস আমরা ধরে নিলাম ঘূর্ণন অক্ষ থেকে, রোটেশনাল অ্যাক্সিস থেকে কে ডিস্টেন্সে আছে, মানে ব্যাসার্ধটাকে আমরা আর এর বদলে কে ধরছি। কেমন? ব্যাসার্ধটাকে আমরা কি ধরলাম? কে ধরে নিলাম। তো তাহলে এখন এই যে অবজেক্টটা যে বৃত্তাকার পথে ঘুরবে, মানে এই অবজেক্টটা বা এই অবজেক্টের যে সেন্টার অফ মাস, এর ভরকেন্দ্র যে বৃত্তাকার পথে ঘুরবে, সে বৃত্তাকার পথটা এরকম হবে। বলো বুঝতে পারলে কিনা? তো এটার জন্য যদি আমরা জড়তার ভ্রামকের রাশিমালা লিখি, তাহলে আই ইকুয়াল টু কী পাবো? এম কে স্কোয়ার এরকম পাবো, তাই না? আই ইকুয়াল টু এম কে স্কোয়ার পাবো। তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ার ইকুয়াল টু পাবো আই বাই এম। তাহলে কে ইকুয়াল টু আমরা পাবো রুট ওভার কত? আই বাই এম। এইটাকে আমরা বলছি কি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। বলো বুঝতে পারলে কি পারলে না? অর্থাৎ একটা অবজেক্টের সেন্টার অফ মাস যেই ব্যাসার্ধ নিয়ে কোনো একটা অক্ষকে কি করছে, কেন্দ্র করে ঘুরছে, কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, সেই ব্যাসার্ধটাকে আমরা বলছি কি চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। বলো বুঝতে পারলে কি না? বুঝতে পারলে? কোন আটটা? ওখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য, আর এটা তো হচ্ছে ভর কেন্দ্রের জন্য, ঠিক আছে? এটা হলো ভর কেন্দ্রের জন্য, আর ওটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেলের জন্য। আচ্ছা দেখ, সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরাম যেটাকে আমরা বলছি, এইখানে ছবিটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো প্রথমে আগে ছবিটা বোঝো। আচ্ছা এখানে দেখ, ধর এটাকে আমরা ধরে নিলাম জেড এক্সিস, এটাকে ধরে নিলাম আমরা এক্স এক্সিস, আর এটাকে ধরে নিলাম ওয়াই এক্সিস। এখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে নিয়ে আমরা একটা প্লেন কল্পনা করছি বা একটা তল কল্পনা করছি। কেমন? এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে নিয়ে আমরা একটা তল কল্পনা করছি। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, ধর একটা বোর্ড দে, এই যে দেখ খোকা, এদিকে দেখ, ধর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার জেড এক্সিস, এটা এক্স এক্সিস, আর এটা কি ওয়াই এক্সিস। এখন আমরা যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে কি এইখানে আমরা একটা এরকম তল কল্পনা করেছি, মানে এক্স ওয়াইকে নিয়ে, এক্স ওয়াইকে, হ্যাঁ ঠিক, মেঝে বা ফ্লোর। তাহলে এইখানে এক্স ওয়াইকে নিয়ে আমরা এরকম একটা কি তল কল্পনা করেছি। বলো বুঝতে পারলে কি না? বুঝতে পারলে? আচ্ছা এবার আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব একটা বস্তু এক্স ওয়াই তলে আছে। এবার এক্স ওয়াই তলে কিভাবে আছে? আমরা ধরে নিলাম একটা বস্তু এক্স ওয়াই তলে প্রথিত আছে, মানে কি একটা বস্তুর কিছুটা অংশ এক্স ওয়াই তলের উপরে আর কিছুটা অংশ এক্স ওয়াই তলের কি নিচে, এইভাবে আছে, ঠিক আছে? গেঁথে রয়েছে যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম ধরো এরকম একটা বস্তু রয়েছে, ঠিক আছে, আলু মতো, ঠিক আছে? ধর এরকম একটা বস্তু রয়েছে, এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে এটা,
হ্যাঁ ডটেড লাইন দিয়ে দিচ্ছি। বল বুঝতে পারলি কি না? ঠিক আছে, তাহলে একটা অবজেক্ট এরকম এক্স ওয়াই তলে কি আছে, প্রোথিত আছে বা গেঁথে রয়েছে। এখন আমরা এর সেন্টার অফ মাস ধরছি, এই বিন্দুটাকে ধরলাম এর সেন্টার অফ মাস, কেমন, এবং সেন্টার অফ মাসের যা ভর টোটাল অবজেক্টেরও সেম ভর, তাহলে এই পয়েন্টটার ভর আমরা ক্যাপিটাল এম ধরতে পারি, বা এই টোটাল অবজেক্টটার ভরই আমরা কি ক্যাপিটাল এম ধরে নিলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করলাম, আমরা বলছি যে এই সেন্টার অফ মাস দিয়ে জেড অক্ষের সমান্তরালে একটা কি গেছে, অক্ষ গেছে। এই সেন্টার অফ মাস দিয়ে জেড অক্ষের সমান্তরালে একটা অক্ষ গেছে। দ্যাট মিন্স আমরা এখানে জেড অক্ষের সমান্তরালে একটা অক্ষ আঁকব। জেড অক্ষের সমান্তরালে একটা অক্ষ আমরা আঁকলাম। এই অক্ষটার আমরা নাম দিলাম, মনে করো এ বি নাম দিলাম। এই অক্ষটার নাম দিলাম কি, এ বি। ঠিক আছে, জেড অক্ষের সমান্তরালে একটা অক্ষ আমরা আঁকলাম। জেড অক্ষের সমান্তরালে একটা অক্ষ আঁকলাম আমরা এবি। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আচ্ছা, আর এই যে সেন্টার অফ মাস থেকে এর যে লম্ব দূরত্বটা, মানে কার, জেড অক্ষের সাথে এবি অক্ষের যে লম্ব দূরত্ব, সেটাই হবে কি অরিজিন থেকে সেন্টার অফ মাসের দূরত্বটা। এই দূরত্বটাকে আমরা নাম দিলাম ডি। এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিলাম কি, বলো, ডি নাম দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে প্যারালাল অ্যাক্সিস থিওরামে কি বলছে। চলো প্যারালাল অ্যাক্সিস থিওরামে কি বলছে সেটা বোঝার জন্য আগে আমরা এটাকে একটু থ্রি ডাইমেনশনালি দেখার চেষ্টা করি। ধরো যে কোনো একটা অবজেক্ট, কেমন, ধরো এই প্লেটটা, কেমন, ধরো এই যে অবজেক্টটা আমরা কি বলছি, এক্স ওয়াই তলে থেকে জেড অক্ষের সাপেক্ষে ঘুরছে। কোথায় থেকে, এক্স ওয়াই তলে থেকে। ঠিক আছে, একটা প্লেন নিয়েছি এরকম, এই জন্য এক্স ওয়াই তলে থেকে, মানে ওই যে বললাম না প্রথিত আছে ওই অবজেক্টটার কি, যে এক্স ওয়াই তলে থেকে বা এভাবে থেকেও ঘুরতে পারে, যেভাবে হোক না কেন এটা এক্স ওয়াই তলে প্রথিত আছে, কারণ এক্স ওয়াই তলে থেকে এটা এভাবে কি হচ্ছে, রোটেট করছে। ঠিক আছে, তাহলে বলছে এর যে জড়তার ভ্রামক হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, সেটা হবে, দেখো আমরা আগে লিখে নিই তারপরে বলছি। তাহলে আই জেড উইথ রেসপেক্ট টু জেড, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু কি, জেড। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু জেড হবে আই এ বি বা আই এ বি বা আই সি এম বলতে পারি আমরা এটাকে, আই এ বি বা আই সি এম বলতে পারো, প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। অর্থটা কি, এই কথাটার অর্থটা কি, তার মানে বলছে এই যে অবজেক্টটা, যে কোনো অবজেক্ট নাও, তাহলে এই অবজেক্টটা যে এখানে এরকম ঘুরছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে এর যে কি হবে, জড়তার ভ্রামক যেটা আমরা পাবো, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা পাবো, সেটা হবে যদি বস্তুটা এরকম না ঘুরে, ভালো করে বুঝবে, যদি বস্তুটা এরকম না ঘুরে, যদি বস্তুটা এরকম ওর অক্ষ সাপেক্ষে, মানে ওর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি ঘুরতো, তাহলে আমরা যেটা কি পেতাম, জড়তার ভ্রামক পেতাম, সেটা প্লাস বস্তুর ভর বা ভরকেন্দ্রের ভর ইন্টু জেড অক্ষ থেকে ওই যে ভরকেন্দ্রের যে দূরত্ব তার বর্গের গুণফলের যোগফলের সমান। বলো বুঝতে পেরেছো না এবার? বা এই যে দুটো প্যারালাল অ্যাক্সিস, এই প্যারালাল দুটো অ্যাক্সিসের মধ্যে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স,
তার বর্গের সাথে, তার স্কোয়ারের সাথে যদি আমরা এর ভর কেন্দ্রকে গুণ করি এবং তার সাথে যদি আমরা কি যোগ করি, তার সাথে যদি আমরা এই অক্ষের সাপেক্ষে এর যে জড়তার ভ্রামক তাকে যোগ করি, তাহলে জেড অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক আমরা পাবো। বলো বুঝেছো? আবার একবার শোনো ঠিকঠাকভাবে। তাহলে দেখো কি বলছি, এই যে এইটা ধরে নাও জেড অক্ষ, আর এই বস্তুটা কোথায় আছে? এই বস্তুটা হচ্ছে এক্স ওয়াই তলে প্রথিত আছে। তাহলে এক্স ওয়াই তলে প্রথিত থেকে ও একে কী করছে? এভাবে রোটেট করছে, ঠিক আছে, ঘুরছে, আবর্তন করছে। তাহলে এখন তাহলে এই অক্ষের সাপেক্ষে এর যে জড়তার ভ্রামক আমরা পাবো সেটা হবে এর যে ভর কেন্দ্রের ভর বা এই বস্তুটার যা ভর, এই বস্তুটার ভর এবং এর ভর কেন্দ্র দিয়ে যদি আমরা আরেকটা অক্ষ কী করি? বিবেচনা করি, তাহলে ওই অক্ষের সাথে এই অক্ষের যে লম্ব দূরত্ব, মানে জেড অক্ষের যে লম্ব দূরত্ব, এক্সিসের যে লম্ব দূরত্ব, তার বর্গের গুণফলের সঙ্গে, মানে বস্তুর ভর এবং দুটো প্যারালাল এক্সিসের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার বর্গের গুণফল, তার সাথে যদি আমরা যদি ধরে নিই যে এই অবজেক্টটা এইভাবে না ঘুরে যদি এইভাবে ঘুরতো, মানে তার যে ভরকেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে সেটার সাপেক্ষে যদি ঘুরতো, তাহলে আমরা যেটা কি পেতাম? ভ্রামক পেতাম। ওটা যোগ করলে জেড এর সাপেক্ষে আমরা জড়তার ভ্রামকটা পাবো। বলো বুঝেছো কি বোঝোনি? এবার এটাই আমরা প্রুফ করব। এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, এই প্যারালাল অ্যাক্সিস থিওরামটাই আমরা প্রুফ করব। এবার এই প্যারালাল অ্যাক্সিস থিওরামটাকে প্রুফ করার জন্য আমরা এটা তো ফ্রন্ট ভিউ দেখলাম, এবার আমরা টপ ভিউটা নেব। এবার একটা কথা মনে রাখবে, যদি তুমি টপ ভিউটা নাও তাহলে জেড অক্ষ তুমি কিন্তু আর দেখতে পাবে না। কেন? কারণ জেড অক্ষটা তখন তোমার কাছে একটা পয়েন্ট হয়ে যাবে। বলো আমার কথাটাকে বুঝতে পারলে কি পারলে না? কোনটা? হ্যাঁ, এই দুটো অক্ষ আমরা তখন আর দেখতে পাবো না, কারণ এই দুটো অক্ষর থেকে আমরা উপর থেকে দেখছি। একটা লাইনকে যদি আমি উপর থেকে দেখি তাহলে তো ওটা পয়েন্ট হয়ে যাবে। বলো বুঝেছো কি বোঝোনি? ঠিকঠাক বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা? তাহলে আমরা কি বললাম, যে আমরা যদি এই যে ব্যাপারটাকে সামনে থেকে দেখেছিলাম, ফ্রন্টাল ভিউটা দেখেছিলাম, ফ্রন্ট ভিউটা দেখেছিলাম, এখন আমরা যদি একে টপ ভিউটা দেখি, এইভাবে দেখি, তাহলে আমরা কি আর জেড অক্ষটা দেখতে পাবো না। ধর এখান তুই জেড অক্ষটা দেখতে পাচ্ছিস, এখন এটাকে যদি আমি এইভাবে ধরি তাহলে সোজাসুজি দেখলে কি জেড অক্ষটা দেখা যাবে? জেড অক্ষটা দেখা যাবে না। বলো বুঝেছো না? বোঝো? তাহলে সেইভাবে আমরা একটা ছবি আঁকবো। কেমন? এটা মুছে দেই, এই ছবিটা মুছে দেই। কেমন? এই ছবিটা মুছে দিলাম। তাহলে চলো দেখি, আমরা এখানে শুধু দেখবো এখন, যেহেতু আমরা উপর থেকে টপ ভিউটা দেখবো, আমরা শুধু দেখবো দুটো অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। কেমন? আর আমরা ক্রস সেকশন এরিয়াটা দেখব। তো ক্রস সেকশন এরিয়াটা মনে করো এরকম আছে, ক্রস সেকশন এরিয়াটা দেখা যাচ্ছে, উপর থেকে দেখছি, ক্রস সেকশন এরিয়াটা দেখব। কেমন? আচ্ছা, এবার আমরা ধরে নিলাম এটা হলো ওর সেন্টার অফ মাস। কেমন? এইটা হলো ওর সেন্টার অফ মাস। আচ্ছা, আর একটা বিন্দু আমরা এখানে নিলাম আলাদা করে, যেটাকে আমরা বলছি M1 বিন্দু। আচ্ছা, এখান থেকে এর আগে ডিস্টেন্সটা নিয়ে নিই। ধরো সেন্টার অফ মাস থেকে ও থেকে সেন্টার অফ মাস পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা আর দ্বারা ডিনোট করলাম। কেমন? বা এটাকে আমরা RCM দ্বারা কি করলাম? ডিনোট করলাম। ওকে, আচ্ছা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমার কত? XCM, YCM। ওকে, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো কত? XCM, YCM। আচ্ছা, আরেকটা বিন্দু আমরা এখান থেকে নিচ্ছি, যেটাকে আমরা বলছি M1 বিন্দু। তো M1 বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম X1, কি Y1। বল এটুকু বুঝতে পারলে কিনা? ঠিক আছে।
এবার একটা ব্যাপার দেখ, তাহলে এখান থেকে যদি লম্ব টানি, এটাকে আর একটু বর্ধিত করে দিই। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমার কত, এক্সিএম। আবার যদি এখান থেকে এইখানে লম্ব টানি, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বলো, এই ডিস্টেন্সটা YCM হবে, বলো বুঝতে পারলে কি না? আচ্ছা, এবার একটা জিনিস বুঝে নাও ভালো করে, এইটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এটা হলো আমাদের x1, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে ধরো আমি বললাম x1 প্রাইম, তাহলে x1 ইকুয়াল টু কি আমরা xcm প্লাস x1 প্রাইম বলতে পারি? x1 ইকুয়াল টু কি আমরা বলতে পারি যে xcm প্লাস কি x1 প্রাইম? বলো বোঝা গেল কিনা? আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখ এটা হচ্ছে y1 আর এই ডিস্টেন্সটা কি হবে, এটা হবে y1 প্রাইম, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হবে কত, y1। তাহলে y1 কে আমরা বলতে পারি YCM প্লাস কি y1 প্রাইম। বলো বুঝতে পারলে কি না? ঠিকঠাক বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখন z অক্ষটা তো দেখা যাচ্ছে না, z অক্ষটা তো এইভাবে আছে, তাহলে এখন z অক্ষের সাপেক্ষে যদি আমরা m1 এর, আচ্ছা এটাকে r1 নাম দিলাম, এটাকে নাম দিলাম কি r1, আর এটার নাম দিলাম আমরা rcm। আচ্ছা, তাহলে দেখো যদি আমরা বলি m1 বিন্দুর যদি জড়তার ভ্রামক আমরা বের করি কার সাপেক্ষে, z অ্যাক্সিসের সাপেক্ষে, z অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা কি m1 বিন্দুর জড়তার ভ্রামক বের করি, তাহলে কি হবে, z অক্ষের সাপেক্ষে moment of inertia of m1 with respect to z axis, m1 কণার বা m1 বিন্দুর বলতে পারো, বা m1 ভর বিশিষ্ট বিন্দুরও বলতে পারো, তাও কোনো অসুবিধা নেই। m1 ভর বিশিষ্ট কণার জড়তার ভ্রামক, তাহলে আমরা কি পাবো, m1 r1 স্কয়ার এরকম পাবো, তাই না? তাহলে i1 ইকুয়াল টু পাবো হচ্ছে m1 কি r1 স্কয়ার। এবার একটা জিনিস দেখ, m1 ইন্টু r1 স্কয়ারকে আমরা লিখতে পারবো x1 প্লাস y1 এর হোল স্কয়ার, এরকম লিখতে পারবো, ঠিক কি না? এদিকে দেখ, r1 কে লিখতে পারবো x1 প্লাস y1 এর হোল স্কয়ার। এবার আবার x1 কে কি লিখতে পারবো, x1 কে লিখতে পারবো xcm প্লাস x1 প্রাইম প্লাস ycm প্লাস কি, আচ্ছা আর স্কয়ারকে আমরা এরকম কেন লিখছি, এটাকে লিখবো তো আমরা আর x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার এরকম লিখবো তো, কারণ পিথাগোরাসের সূত্র মতে, তাই না? পিথাগোরাসের সূত্র মতে আমরা কি লিখবো, m1 r1 স্কয়ার সমান আসবে কত, x1 স্কয়ার প্লাস কি y1 স্কয়ার আসবে। বলো বুঝতে পারলে কিনা? এই যে দেখো এটা r1টা তো অতিভুজ, তাহলে এটা হবে x1 স্কয়ার প্লাস কি y1 স্কয়ার, এই যে এটা y1 মানে এটা y1,
তো তাহলে এখানে আসবে এক্স সি এম প্লাস এক্স ওয়ান প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই সি এম প্লাস কত ওয়াই ওয়ান প্রাইমের স্কোয়ার, এরকম আসবে, ঠিক কি না? এবার এটাকে যদি আমরা টোটালটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্রটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে দেখো, এখানে আসবে এম ওয়ান ইন্টু এখানে আসবে এক্স সি এম স্কোয়ার প্লাস টু এক্স সি এম ইন্টু এক্স ওয়ান প্রাইম প্লাস এক্স ওয়ান প্রাইম স্কোয়ার, বলো বুঝতে পারলে কিনা, প্লাস ওয়াই সি এম স্কোয়ার প্লাস টু ওয়াই সি এম ইন্টু ওয়াই ওয়ান প্রাইম প্লাস ওয়াই ওয়ান প্রাইমের স্কোয়ার, এরকম আসবে, বলো বুঝতে পারলে কিনা? এবার প্রত্যেকটার সাথে তো এম ওয়ান গুণ হবে, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো এম ওয়ান ইন্টু এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার প্লাস দেখো টু এম ওয়ান কমন যাবে, টু এম ওয়ান কমন গেলে থাকবে কত এক্স সি এম ডট কত এক্স ওয়ান প্রাইম প্লাস, আচ্ছা আলাদা করে লিখি, টু এম টু ইন্টু কত এক্স ওয়াই সি এম ডট কি ওয়াই ওয়ান প্রাইম, এরকম থাকবে, প্লাস এখানে আরেকটা পদ থাকবে সেটা হলো কি দেখো এম ওয়ান ইন্টু এক্স ওয়ান প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্রাইম স্কোয়ার, বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে ঠিকঠাক? এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারলে সবাই? তাহলে এটা হচ্ছে শুধু এম ওয়ানের জন্য জড়তার ভ্রামক, ঠিক আছে? এবার এম টু এর জন্য জড়তার ভ্রামক তাহলে যদি আমরা লিখি তাহলে দেখ এম টু এর জন্য কত হবে, এম টু এর জন্য যদি আমরা এখানে আই টু লিখি, দেখো এখানে চেঞ্জ হবে কি কি, এই অংশটা তো চেঞ্জ হবে না, এটা তো যেমন আছে তেমনই থাকবে, এখানে আসবে শুধু এম টু এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার, কথা বলিস না খোকা, এদিকে দেখ, প্লাস এখানে দেখ এম ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে এম টু, এখানে এক্স সি এম যেমন আছে তেমনই থাকবে, এখানে থাকবে হচ্ছে কত এক্স টু প্রাইম, ঠিক, প্লাস টু এম টু ওয়াই সি এম ইন্টু ওয়াই টু প্রাইম প্লাস এখানে হবে এম টু ইন্টু কত এক্স টু প্রাইম স্কোয়ার প্লাস কি ওয়াই টু প্রাইম স্কোয়ার, বলো বুঝতে পারলে কি পারলে না? তাহলে এরকম এটা সোয়ান এটা চলতে থাকবে, এম থ্রি এর জন্য এম ফোরের জন্য এম ফাইভের জন্য এরকম পরপর চলতে থাকবে এম এন পর্যন্ত, বলো সবাই বুঝতে পারলে এই পর্যন্ত? কারো কোনো অসুবিধা? বল খোকা ঠিকঠাক বুঝতে পারলি কি না? ঠিকঠাক বুঝতে পারলি? আচ্ছা তাহলে এবার দেখ যদি আমরা এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য লিখে যোগ করি আলটিমেটলি কি আসবে, দেখ যোগের ক্ষেত্রে এটা মুছবো, এটা মুছে দেই, তাহলে দেখ উপরের দুটো লাইন আমি শুধু মুছছি, এটা থাক, এই দুটো থাক লাইন, কারণ এই দুটো লাইনের বেসিসে আমাকে এখানে লিখতে হবে, কেমন? তাহলে দেখ তাহলে এই দুটো লাইনটাকে রেখে বাকির অংশটা আমি কি করে দিচ্ছি, মুছে দিচ্ছি, কেমন? তাহলে এখন তাহলে এবার দেখ এরকম যে সিমিলার লাইনগুলো পাবো আমরা, এই সিমিলার লাইনগুলোকে যদি আমরা কি করে নিই, এই সিমিলার লাইনগুলোকে যদি আমরা যোগ করে নিই তাহলে কি হবে, কমন যাবে কোন অংশটা, এই অংশটা কমন যাবে, তাহলে সমগ্র বস্তুর জন্য যদি আমরা লিখি যে এখানে জেড অক্ষের সাপেক্ষে এম ওয়ান ভর বিশিষ্ট কণার না লিখে যদি লিখি সমগ্র বস্তুর জড়তার ভ্রামক, তাহলে কি পাবো, আই জেড ইকুয়াল টু, ভালো করে বুঝবি এখানে দেখ এই যে এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার আর এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার এগুলো তো কি থাকবে, কমন থাকবে, তাহলে
প্রথম পদটার ক্ষেত্রে এক্সিএম স্কোয়ার প্লাস ওয়াইসিএম স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে কি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 mn প্লাস mn। তার মানে এটাকে আমরা একবারে লিখতে পারবো সামেশন অফ mi ইন্টু এক্সিএম স্কোয়ার প্লাস ওয়াইসিএম স্কোয়ার, এরকম লিখতে পারি না? আচ্ছা, এই যে দূরত্বটা যেটাকে আরসিএম বলেছি, ওটাই তো অ্যাকচুয়ালি ডি ছিল ওই ছবিতে, আগের ছবিটাতে যেটাকে আমরা আরসিএম বলেছিলাম ওটাই তো কি দেখিয়েছি, ডি দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি সামেশন অফ mi এক্সিএম স্কোয়ার প্লাস কি ওয়াইসিএম স্কোয়ার, প্রথম পদটা মানে এই প্রথম পদ যেগুলো আছে এগুলো সবগুলোকে যোগ করলে, এই প্রথম পদগুলোকে যোগ করলে আমরা এরকম পাবো। বলো বুঝতে পারলে কিনা? সেম একই রকমভাবে দ্বিতীয় পদগুলোকে যদি যোগ করি তাহলে কি পাবো, দ্বিতীয় পদগুলো যোগ করলে এবার দেখো 2xcm কমন থাকবে। তাহলে 2xcm যদি কমন থাকে তাহলে বাকি থাকলো আমার কি সামেশন অফ mi xi প্রাইম, সামেশন অফ mi xi প্রাইম এরকম থাকছে। কারণ বুঝতে পারছিস আমার কথা? নাই বুঝতে পারছিস না? সবাই ঠিকঠাক করে, এইটাই হচ্ছে এখানে বোঝার জায়গা। দেখ 2m1 xcm ডট x1 প্রাইম প্লাস 2m2 xcm x2 প্রাইম প্লাস 2m3 xcm x3 প্রাইম, তাহলে এখান থেকে 2xcm কমন যাবে, বাকি থাকবে কি m1 x1 প্রাইম প্লাস m2 x2 প্রাইম প্লাস m3 x3 প্রাইম, এভাবে এটা চলতে থাকবে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি, সামেশন অফ mi xi প্রাইম লিখতে পারি, ঠিক? আচ্ছা, একই রকমভাবে থার্ড পদগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, 2ycm কি আসবে, কমন আসবে, আর এখানে আসবে সামেশন অফ mi yi প্রাইম। বলো বুঝতে পারলে কিনা? ঠিক, 2ycm যেমন আছে থাকলো, এখানে আসবে সামেশন অফ mi yi প্রাইম। বলো বুঝতে পারলে কি পারলে না? ঠিকঠাক বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে প্লাস এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে সবগুলো পদই চেঞ্জ হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সামেশন অফ mi xi প্রাইম স্কোয়ার প্লাস yi প্রাইম স্কোয়ার। বলো বুঝতে পারলে কি পারলে না? ঠিক, এবার দেখো খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। এই ছবিটাকে এবার আমরা আরেকটু মডিফাই করব। কি করব দেখো, ধরে নাও এইখান বরাবর তো একটা অ্যাক্সিস ছিল না, মানে ওই যে অ্যাক্সিসটা আমরা এঁকেছি যেটাকে প্যারালাল অ্যাক্সিস বলছি, কার সাথে, জেড এর প্যারালাল, এবি যেটাকে দেখিয়েছি, এবি যেটাকে দেখিয়েছি তাই না, বা আইসিএম যেটাকে লিখেছি, মানে যার সাপেক্ষে যে অ্যাক্সিসের সাপেক্ষে আমরা আইসিএম লিখেছিলাম সূত্রতে, তার মানে এবি অ্যাক্সিসের সাপেক্ষে। তো এবি অ্যাক্সিসটাতে এভাবে আছে, জেড অ্যাক্সিসটা এখানে আছে এভাবে, এবি অ্যাক্সিসটা কোথায় আছে, এখানে আছে। তাহলে এবার একটা কথা তুমি দেখো, যদি আমি এইটাকে মূলবিন্দু ধরি, কাকে, ওই যেটাকে, হ্যাঁ এবি অ্যাক্সিসটাকে, যদি এবি অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা ওই ভর কেন্দ্রকেই যদি কি ধরি, মূলবিন্দু ধরি, মানে সেন্টার অফ মাসকে যদি আমরা মূলবিন্দু ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই বিন্দুটার আরও একটা স্থানাঙ্ক আসবে কত, 0,0 এরকম আসবে না? বুঝতে পারছিস আমার কথা? নাই পাচ্ছিস না? মানে আমরা এখন রেফারেন্স ফ্রেমটাকে চেঞ্জ করছি, কিন্তু এই জায়গাটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা কিন্তু রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে লিখছি, মানে দুটো রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে দুই ধরনের স্থানাঙ্ক লিখছি। বলো আমার কথা বুঝতে পেরেছো না? পারোনি? বুঝতে পেরেছিস? মানে আমরা যখন এক্স ওয়াই জেড অক্ষ নিয়েছি তখন এটা তো আমার মূলবিন্দু ছিল, কিন্তু যখন আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বের করছি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বলছি এখন, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জেড অক্ষটা তো এখানে হবে। বলো ঠিক কি না? তার মানে এইখানে তখন এটা তখন মূলবিন্দু হয়ে যাবে 0,0। বলো বুঝেছো কি বোঝো? তাহলে তার রেসপেক্টে যদি লিখি, এদিকে দেখ ভালো করে, তাহলে তখন এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত চলে আসবে, তখন তার x1 y1 থাকবে না। তাহলে তখন দেখো এইখান থেকে এই দূরত্বটা হয়ে যাবে কত, আমার এই দূরত্বটাতে হচ্ছে আমার কত, x1 প্রাইম, আর এই দূরত্বটা কত, y1 প্রাইম। তার মানে তখন এই বিন্দুটার স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে x1 প্রাইম কমা কত, y1 প্রাইম। বলো বুঝতে পেরেছো না? পারো না? বুঝতে পেরেছো? তাহলে এইটাকে তখন আমরা বলতে পারবো কি, এইটাকে বলতে পারবো r1 প্রাইম, এই দূরত্বটাকে আমরা বলতে পারবো কি
r1 প্রাইম বলতে পারবো, কি ঠিক কি না? তাহলে এবার এর সাপেক্ষে দেখি আমি সেন্টার অফ মাসের স্থানাঙ্কগুলো লিখি তো কেমন আসে দেখি, তাহলে এখানে আমার মান বসাতে সুবিধা হবে। চলো দেখি, এখানে করছি। দেখো, যদি এই বিন্দুকে মূলবিন্দু ধরে, মানে কি ভর কেন্দ্রকে মূলবিন্দু ধরে আমরা যদি সেন্টার অফ মাসের স্থানাঙ্কের সমীকরণ লিখি, তো এক্সিএম সমান সমান আমরা কি জানি, সামেশন অফ এম আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। এটাই আমরা শিখেছিলাম সেন্টার অফ মাস নির্ণয় করার সময়। সেন্টার অফ মাস নির্ণয় করার যে ইকুয়েশন, তার এক্স স্থানাঙ্কের ইকুয়েশন ছিল এটা, এক্স কোঅর্ডিনেটের। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো বলো? এই খোকা এদিকে দেখ, এটার ক্ষেত্রে তাহলে কি লিখবো? এটার ক্ষেত্রে লিখবো সামেশন অফ m1 x1 প্রাইম লিখবো না? বুঝেছো আমার কথা? নয় বোঝনি? m1 x1 প্রাইম লিখবো তো, ডিভাইডেড বাই কি আসবে, সামেশন অফ mi, এরকম আসবে। যেহেতু ওই মানে কোঅর্ডিনেশনটা চেঞ্জ হয়ে গেছে তাই জন্য x1 প্রাইমটা হবে। হ্যাঁ, x1 প্রাইমটা হবে বা xi প্রাইম হবে। এখানে তো সামেশন লিখেছি, তার মানে হচ্ছে এখানে দেখো আরও যদি আমরা বিন্দু নিতাম, মানে এখানে m2 বিন্দু, এখানে m3 বিন্দু, এরকম যদি আরও অনেক বিন্দু নিতাম, m4 বিন্দু, তাহলে এই বিন্দুর রেসপেক্টে এদেরকে নিয়ে তখন আমার এক্সিএমটা বেরোতো। তো কত বেরোতো? এটা তো 0 বেরোতো, কারণ এটা তো মূলবিন্দু ধরে নিয়েছি আমরা, ঠিক কি না? তো তাহলে এখান থেকে আমরা কি পাবো, সামেশন অফ এম আই এক্স আই প্রাইম ইকুয়াল টু 0 পাবো না? বুঝেছো কথাটা নাকি বোঝোনি? তাহলে অনুরূপে একই রকমভাবে এই বিন্দুর রেসপেক্টে, মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে আমরা যদি ওয়াইসিএম এর জন্য ইকুয়েশন লিখি, তাহলে কি আসবে দেখ, সামেশন অফ এম আই ওয়াই আই প্রাইম আসবে ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। তাহলে এখন এটাও তো 0 আসবে, তাহলে ইকুয়াল টু আমার কত আসবে, সামেশন অফ এম আই ওয়াই আই প্রাইম ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। দ্যাট মিন সামেশন অফ এম আই ওয়াই আই প্রাইম ইকুয়াল টু 0 আসবে। বলো বুঝেছো কি বোঝনি? বুঝতে পারলে? বোঝা গেল নাই গেল না? কেন করলাম এটা? কারণ দেখো এই টার্মটা আমার তার মানে 0 চলে আসবে, এই টার্মটাও কত চলে আসবে, 0 চলে আসবে। তো এটা যদি 0 চলে আসে, এটাও 0 চলে আসে, তাহলে টোটাল টার্ম কত চলে আসবে, 0 চলে আসবে। এবার দেখো সামেশন অফ এম আইকে তো আমরা ক্যাপিটাল এম লিখতেই পারি, আর এক্সসিএম স্কোয়ার প্লাস ওয়াইসিএম স্কোয়ারকে আমরা ডি স্কোয়ার লিখতে পারি অনায়াসে। এক্সসিএম স্কোয়ার ওয়াইসিএম স্কোয়ার মানে হচ্ছে আরসিএম স্কোয়ার, তার মানে ওটাকে আমরা আগের ছবিতে ডি দ্বারা ডিনোট করেছি। প্লাস এই দুটো পদ আমাদের কত চলে আসলো, 0 চলে আসলো। এখন এটাকে আমরা কি লিখতে পারি বলো? এটাকে আমরা সেন্টার অফ মাসের সাপেক্ষে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ এম আই আর আই প্রাইমের স্কোয়ার। তো এটাই তো হচ্ছে আইসিএম, তাহলে এম ডি স্কোয়ার প্লাস কি আইসিএম লিখতে পারি, অর্থাৎ সেন্টার অফ মাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। বলো বুঝতে পারলে কি না? তাহলে এটাই হলো আমাদের কি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। বলো বোঝা গেছে নাকি যায়নি? বুঝতে পারলে সবাই? ঠিকঠাক বুঝতে পারলে? এগুলো কেন শূন্য হয়েছে বুঝতে পেরেছিস তো ঠিকঠাক? হ্যাঁ, এই সেন্টারটাকে, এটাকে সেন্টার অফ মাসকে আমরা মূলবিন্দু ধরে সেন্টার অফ মাস নির্ণয় করছি। আলাদা, হ্যাঁ। আমরা তো এইখানটায় পুট করছি ভ্যালুটাকে, মানে আমরা তো এই যে, আর নাহলে এখানে এটাকে তো আমরা তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে জড়তার ভ্রামক বলতে পারবো না। তো সেন্টার অফ মাসের রেসপেক্টে, অর্থাৎ সেন্টার অফ মাসের মধ্য দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার রেসপেক্টে যখন আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব, তার রেসপেক্টে যখন আমরা কি নির্ণয় করব, যে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব, তখন তো আমার এই বিন্দুটাই আসবে না। মানে একে মূলবিন্দু ধরলেও তো সেন্টার অফ মাস এটাই থাকবে। আমি একে মূলবিন্দু ধরলে যেমন সেন্টার অফ মাস এটাই পাবো, তাহলে একে মূলবিন্দু ধরলেও তো সেন্টার অফ মাস কি সেটাই পাবো। কারণ আমরা কি পড়েছিলাম, যে সেন্টার অফ মাসের স্থানাঙ্ক আমরা রেফারেন্স ফ্রেমের উপরে কি করে না, মানে সেন্টার অফ মাসের পজিশন রেফারেন্স ফ্রেমের উপর কি করে না, ডিপেন্ড করে না, স্থানাঙ্ক ডিপেন্ড করে। দেখো যখন এটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরছি তখন এর স্থানাঙ্ক আসছে এক্সিএম ওয়াইসিএম, যখন এটাকেই কি ধরছি
রেফারেন্স ফ্রেম ধরছি তখন কিন্তু 0 0 আসছে। স্থানাঙ্কটা ডিপেন্ড করছে কিন্তু পজিশনটা কি ডিপেন্ড করছে? পজিশনটা কিন্তু কি ডিপেন্ড করছে না। অর্থাৎ তুমি এই রেফারেন্স ফ্রেম নিয়ে সেন্টার অফ মাস নির্ণয় করলেও যে বিন্দুটা পাবে, এই রেফারেন্স ফ্রেম নিয়ে অর্থাৎ এখানেও যদি তুমি একটা আলাদা রেফারেন্স ফ্রেম ধরো, কোথায়? সেন্টার অফ মাসে মূলবিন্দু ধরে যদি একটা তুমি রেফারেন্স ফ্রেম নাও, নির্দেশতন্ত্র নাও, তাহলেও তোমার ক্যালকুলেশনে গিয়ে সেই বিন্দুটাই তুমি কি পাবে? সেন্টার অফ মাস হিসেবে পাবে। এটাই তো আমরা করলাম আগের দিন প্র্যাকটিসের সময় করলাম না, যে ইন্ডিপেন্ডেন্ট অফ কিসের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে? ওই যে রেফারেন্স ফ্রেমের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে, কোঅর্ডিনেট সিস্টেমের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে। পজিশন অফ সেন্টার অফ মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কি? রেফারেন্স ফ্রেম, তাই না? রেফারেন্স ফ্রেমের উপরে পজিশনটা ডিপেন্ড করে না, কোঅর্ডিনেটটা ডিপেন্ড করে। দেখো কোঅর্ডিনেটটা ডিপেন্ড করছে, যখন এটাকে মূলবিন্দু ধরছি তখন এখানে XCM YCM পাচ্ছি, আর যখন এটাকে মূলবিন্দু ধরছি তখন কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? 0,0 হয়ে গেছে, কিন্তু পজিশন তো সেমই আছে, ওই বিন্দুটাই আছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস তো আর চেঞ্জ হবে না। বলো বুঝতে পারলে কি পারলে না? ঠিকঠাক বুঝতে পারলে? ক্লিয়ার একদম? কারো কোনো অসুবিধা? আচ্ছা, এখানে দেখ লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে, যেটাকে আমরা বলছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা কি? একদম ইজি একটা থিওরাম। দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামে কি বলছে, ধরো এই যে আমরা একটু আগে যেটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম নিয়েছিলাম, তো এখানে আমরা বলেছিলাম একটা অবজেক্ট, ধরো এই অবজেক্টটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামে কি বলছে দেখো, এই যে অবজেক্টটা এটাকে আমরা জেড অক্ষের সাপেক্ষে ঘুরছে এরকম ধরে এর কি বের করেছি? জড়তার ভ্রামক নির্ণয় করেছি, তাই তো? মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করেছি। তো এখানে কি বলছে দেখো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামে বলছে একটা অবজেক্ট যদি জেড অক্ষের সাপেক্ষে এরকম ঘোরে তাহলে তার যে জড়তার ভ্রামক হবে সেটা হবে, বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে যত জড়তার ভ্রামক হবে, প্লাস যদি কি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে যত জড়তার ভ্রামক হবে, এই দুটো জড়তার ভ্রামকের যোগফলের কি সমান। ব্যাস এইটুকুই বলেছে। বলো বুঝতে পারলে কি পারলে না? জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ বস্তুটা যদি জেড অক্ষের সাপেক্ষে না ঘুরে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতো তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে কি জড়তার ভ্রামক। তাহলে এই দুটো, এই তিনটে অক্ষ পরস্পরের সাথে কি আছে? লম্বভাবে আছে, তাই এটাকে কি বলছে? লম্ব অক্ষ উপপাদ্য বলছে এটাকে। হ্যাঁ, তার লম্বভাবে যে অক্ষ থাকবে তার সাপেক্ষে জড়তার ভ্রামকগুলোর সমষ্টির সমান। হ্যাঁ, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। যে কোনো একটা, হ্যাঁ মানে যে কোনো এক, ধর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস কি জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এইভাবেই হবে। তো তাহলে এটার জন্য আমরা একটা ছোট্ট ছবি আঁকবো, চলো দেখি। তাহলে দেখ ধর আমি এখানে একটা বিন্দু নিলাম M1 বিন্দু, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু নিলাম M1 বিন্দু। তাহলে M1 বিন্দুর স্থানাঙ্ক আমরা বলছি x1 কি y1। তাহলে বলো এক্স অক্ষ থেকে যে দূরত্বটা হবে, এক্স অক্ষ থেকে যে দূরত্বটা হবে সেটা কোনটা হবে, x1 না y1? y1 হবে। x1 কেন হবে? তুই একটা কার্টেসীয়, কথা কম, কথা বলিস না, এদিকে দেখ। এখানে যদি আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিই, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, ধর আমি এখানে একটা বিন্দু নিলাম যেটাকে আমরা বলছি হলো 3,4 বিন্দু। তো এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা তো 4। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্বটা y1 না? এক্স অক্ষ থেকে দূরত্বটা তো হলো y1, আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হলো কি 3, মানে x1। বলো বুঝেছো কি বোঝানো? তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে আমার কত, y1।
আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, কথা বলিস না, ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা হলো আমার কি x1। বলো বুঝেছো কি বোঝোনি? বুঝেছ? আচ্ছা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ধরো আমি নাম দিচ্ছি d1 বা r1, হোয়াট এভার তুমি যাই নাম দাও না কেন। ধরো এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিচ্ছি কি d1 বা r1। বল বুঝতে পারলি কি পারলি না? অর্থাৎ জেড অক্ষ থেকে যে দূরত্বটা, জেড অক্ষ থেকে যে দূরত্বটা সেটাকে আমরা d1 বা r1 কি দিচ্ছি, নাম দিচ্ছি। ধর r1ই নাম দিলাম। ওকে, এটা হচ্ছে ও বিন্দু। তো তাহলে এখন দেখো ডাইরেক্ট লিখছি, তাহলে m1 ভর বিশিষ্ট কণার, m1 ভর বিশিষ্ট কণার জড়তার ভ্রামক, m1 ভর বিশিষ্ট কণার জড়তার ভ্রামক x অক্ষের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস, এক্স অক্ষের সাপেক্ষে কত হবে, I1x নাম দিলাম, বা ধরো IX1 নাম দিলাম, কত হবে বলো, m1 ইন্টু এক্স অক্ষ থেকে দূরত্ব কত y1, তাহলে m1 ইন্টু y1 স্কোয়ার এরকম আসবে, mr স্কোয়ার সূত্র মতে, I ইকুয়ালস টু mr স্কোয়ার সূত্র মতে, তাই না? অর্থাৎ বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে তাহলে তো y1 ব্যাসার্ধ নিয়ে ঘুরবে। বলো বুঝেছো কি না? এই কোকায় দিকে দেখ, বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে কি y1 ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, তাহলে এটা হবে। ঠিক একই রকমভাবে y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IY1 যদি আমরা নাম দিই তাহলে এটা হবে কত, m1x1 স্কোয়ার এরকম হবে। আর z অক্ষের সাপেক্ষে কত হবে, IZ1 সমান কত হবে, m1 r1 স্কোয়ার হবে, কি ঠিক কিনা? তা r1 এর জায়গায় তো আমরা কি লিখতে পারবো, m1 ইন্টু x1 স্কোয়ার প্লাস কি y1 স্কোয়ার লিখতে পারবো পিথাগোরাসের সূত্র মতে। তাহলে এটা আবার চলে আসবে কত, m1 x1 স্কোয়ার প্লাস কি m1 y1 স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো m1 y1 সরি IY1 প্লাস কি IX1। বলো বুঝেছো কি বোঝো? তাহলে একটা কণার জন্য যদি লিখতে পারি সমগ্র বস্তুর জন্যও কি লিখতে পারবো। একটা কণার জন্য যদি এরকম পাই আমরা যে IZ1 ইকুয়াল টু, মানে প্রথম কণার জেড অক্ষের সাপেক্ষে, মানে m1 ভর বিশিষ্ট কণার জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস কি ওয়াই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস কি ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। বলো বুঝেছো কি বোঝোনি? তাহলে সুতরাং সমগ্র বস্তুর ক্ষেত্রে, তাহলে সমগ্র বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো IZ ইকুয়াল টু IX প্লাস কি IY। সমগ্র বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো IZ ইকুয়াল টু IX প্লাস কি IY। বলো বুঝেছো কি বোঝোনি? বুঝতে পারলে? হ্যাঁ, জেড অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে তখন কত দূরত্ব থেকে ঘুরবে? R1 দূরত্ব থেকে ঘুরবে না? সাধারণ সূত্রটা কি, একটা বস্তু যদি, সাধারণ সূত্রটা কি, একটা m ভরের বস্তু যদি m ভরের বস্তু যদি r দূরত্ব থেকে ঘুরে একটা অক্ষকে কেন্দ্র করে যদি রোটেট করে, তা I সমান আমরা কি লিখি, mr স্কোয়ার লিখবো না? এটা তো আমাদের সাধারণ সূত্র, জেনারেল ইকুয়েশন। জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য জেনারেল ইকুয়েশন তো এটাই। তো এখন m1 বিন্দুটা জেড অক্ষকে কেন্দ্র করে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? r1 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তো তাই ওই জন্য m1 r1 স্কোয়ার। আর r1টা হচ্ছে এখানে, এটা y1 হলে এটা x1, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের। বলো বুঝতে পারলে কি না? বল সবাই বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা?
ঠিকঠাক বুঝতে পেরেছিস সবাই? ঠিক আছে, তাহলে পরের দিন আমরা কি করব? পরের দিন আমরা এই প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের প্রয়োগগুলো দেখব। অর্থাৎ আলাদা আলাদা শেপের জন্য জড়তার ভ্রামক আমরা কীভাবে নির্ণয় করব, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কীভাবে নির্ণয় করব, সেটাই আমরা শিখব। বলো, বোঝা গেল কি গেল না? ঠিক আছে। মানে স্টেট ইনফাইনাইট